হ্যালো টিচার্স, ওয়েলকাম টু পদ্মা O2 একাডেমিয়ার ইউটিউব প্ল্যাটফর্ম পদ্মাস। টিচার্স, হ্যাঁ, আপনাদেরকে বলছি যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চলেছেন, যারা আগামী জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা প্রাথমিক শিক্ষকের ইন্টারভিউ দেবেন, তাদেরকে বলছি। আমরা O2 একাডেমিয়ার এই প্ল্যাটফর্মে এর আগে অনেকগুলি ভিডিও দিয়েছি যেগুলি ইন্টারভিউ রিলেটেড ডেমনস্ট্রেশন এবং আপনার পার্সোনালিটি টেস্ট এই সমস্ত বিষয়ের উপরই ভিডিও দিয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমরা আপনাকে ডেমো দিয়ে দেখাবো না। আজকের ভিডিওতে আপনি কোনো টপিকের ডেমো পাবেন না, কিন্তু যেটা পাবেন সেটা হলো আপনি ডেমোগুলো তৈরি করবেন কিভাবে। একটা ডেমনস্ট্রেশন তৈরি করার পিছনের প্ল্যানিং কি থাকা উচিত, এই সমস্ত নিয়ে আসছে আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্কুল। স্কুলে যাবার আগে আমরা যে প্রস্তুতি নিই, আমরা যারা শিক্ষক শিক্ষিকা স্কুলে যাবার আগে যে প্রস্তুতি নিই, সেই প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম থাকে লেসন প্ল্যান। এই লেসন প্ল্যান কিভাবে পড়ব, আমরা স্কুলে গিয়ে যা পড়াবো সেই পড়ানোর বিষয়ের যে প্ল্যানিংটা, সেটা আমাদের তো আগে থেকেই প্রস্তুত করতে হয়। এবার এই লেসন প্ল্যানটাই আমাদেরকে সাহায্য করবে ডেমনস্ট্রেশন পার্ট। ইন্টারভিউয়ের যে 5 মার্কস থাকে ডেমনস্ট্রেশন, সেই ডেমনস্ট্রেশন নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক সমস্যা, অনেক আলোচনা, এই সব কিছু থাকে। কিন্তু আমরা যদি একটু দেখে নিই যে আমরা যে ডেমনস্ট্রেট করব যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের কয়েকটি জায়গা যদি আমরা একটু খুঁজে, তাহলে কিন্তু এই ডেমনস্ট্রেশন পার্টের জন্য তৈরি করতে হবে যে লেসন প্ল্যান, সেই লেসন প্ল্যানটা আমাদের কাছে খুব সহজ হয়ে ওঠে। সো লেটস গেট ব্যাক টু স্কুল। আজকে আমরা হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি নিয়ে। পাতাবাহার বইটিতে, তৃতীয় শ্রেণীর এই পাতাবাহার বইটিতে আমরা সূচিপত্রে দেখতে পাচ্ছি প্রথম পাঠে রয়েছে শক্তি সোনা, আমরা চাষ করি আনন্দে এবং নিজের হাতে নিজের কাজ। এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় প্রথম পাঠের আন্ডারে পরপর তিনটি একসাথেই কেন রাখা হয়? প্রশ্ন 1। প্রশ্ন 2, পর্ষদ যদি মনে করতেন তাহলে প্রথম পাঠে এই তিনটি বিষয় একসাথে না রেখে একটা একটা করে থাকতে পারত। প্রশ্ন 2। আচ্ছা, এখানে আমরা সর্বপ্রথম O2 একাডেমিয়ার পক্ষ থেকেই এবং সমস্ত ছাত্রছাত্রী যারা আমরা আগামী দিনের শিক্ষক হতে চলেছি, সকলের পক্ষ থেকে পর্ষদের কাছে আমরা অনেকটাই কৃতজ্ঞ, কারণ এই ধরনের বইগুলিকে সকলের জন্য উন্মুক্ত করে রাখার জন্য। ওয়েবসাইট থেকে ইজিলি ডাউনলোড করে নেওয়া যায় এগুলির জন্য পর্ষদ সেরকমই ব্যবস্থা রেখেছেন। ধন্যবাদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদকে। এই যে তিনটি টপিকের আমরা যদি একটু ভেবে দেখি, এই তিনটি টপিকের মধ্যে মূল থিম বা ভাব যেটা, সেটা হলো কাজ। শিশুরা এই কাজ থেকে কি শিখবে, আমরা এবার আসছি পরের জায়গাতে, সেখানে বিস্তারিত রয়েছে এগুলি। প্রথম গল্প ছিল প্রচলিত গল্প সত্যি শোনা। প্রচলিত গল্পটির সারসংক্ষেপ রয়েছে এইরকম: এক বৃদ্ধ মৃত্যুশয্যায়, তার পুত্রকে তিনি ডেকে বলছেন তার জমিতে সোনা লুকানো আছে, সে যেন সেখান থেকে সোনাটা খুঁজে নেয়, কিন্তু কোথায় রয়েছে সেটি বলার আগেই তিনি ইহলোক ত্যাগ করেন। এরপর ছেলে জমি খোঁড়াখুঁড়ি করলো, কিন্তু কোথাও কিছু পেল না। তারপর তার স্ত্রী তাকে বুদ্ধি দিলেন, জমি যেহেতু খোঁড়াখুঁড়ি হয়েই গেছে, তাহলে তুমি এখানে জমিতে ফসল বুনে দাও, ধান বুনে দাও। কথা মতো সেই কাজ। যখন বছরের শেষে সোনালী ধানে জমি ভরে উঠল, তখন ছেলে সেই ধান কেটে বাজারে বিক্রি করে উপলব্ধি করল যে সত্যি সোনা হলো ফসল। আমার প্রশ্ন, এই চ্যাপ্টারটা তৃতীয় শ্রেণীতে কেন পড়ানো হচ্ছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য অনেকগুলি। শিশুদের মধ্যে অলসতা ত্যাগ করে পরিশ্রমী হতে শেখানো। উদ্দেশ্য 2, কৃষিকাজ এবং ফসলের গুরুত্ব বোঝানো। উদ্দেশ্য 3, বুদ্ধিমত্তা প্রয়োগ করে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা শেখানো। এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এই সারসংক্ষেপের মধ্যে পাচ্ছি। এই উদ্দেশ্য যদি আমার কাছে পরিষ্কার থাকে, তাহলে
আমি ক্লাসে যখন পড়াবো বা ডেমনস্ট্রেশন করব কোনো একটা টপিককে, তখন কিন্তু আমার কাছে ডেমনস্ট্রেট করার বিষয়টা অনেক সহজ হবে। যদি উদ্দেশ্যহীনভাবে ডেমনস্ট্রেট করতে যাই, তখনই আমি খেই হারাবো। তাই আমাদের উচিত প্রতিটা পাঠের বিষয়ে এই উদ্দেশ্যগুলোকে খুব ভালো করে বুঝে নেওয়া। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, শুধু উদ্দেশ্যটাই বুঝলে হয় না। এই পাঠটা ক্লাস 3 তেই কেন দেওয়া হলো? আমি উদ্দেশ্য বুঝলাম এইগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এই পাঠটা ক্লাস 3 তেই কেন দেওয়া হলো? ক্লাস 4 এ দেওয়া যেতে পারত, ক্লাস 5 এ দেওয়া যেতে পারত। সেই জায়গায় আমাকে বুঝতে হবে যে পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে। এই পাঠের পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? ১. মূল্যবোধের শিক্ষা, ভ্যালু এডুকেশন। আমরা ছাত্রছাত্রীদের ভ্যালু এডুকেশন শেখাই। সেই ভ্যালু এডুকেশন শেখানোর জন্য কিছু উপাদানের প্রয়োজন হয়। আমরা সরাসরি যদি তাদেরকে বলি অলসতা ত্যাগ করে সম বা কর্মমুখ হওয়া উচিত। ছোট, ছোট বাচ্চা, ৭ বছর, ৮ বছর, ৯ বছর বয়সের বাচ্চা। এত কঠিন কথা তাদের কি সহজে বোধগম্য হবে? হবে না। তাই জন্য দরকার একটা মজার গল্প। এই মজার গল্পের মাধ্যম দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে মূল্যবোধ কি জিনিস এবং এখান থেকে যে বিষয়টা মূল্যবোধের মধ্যে আসছে যে অলসতা ত্যাগ করে কর্মমুখ হতে হয়, কর্মী হতে হয়। শিশুদের মধ্যে কাজ করার প্রবণতা তৈরি করতে হয়। এই কাজ করা মানে মাঠে কাজ করা নয়, কিন্তু তাদের অলসতা ত্যাগ করার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া। সেই সাথে ছেলেমেয়েরা কৃষিকাজ সম্পর্কে ধারণা তৈরি করতে পারবে। জমিতে ফসল বোনার জন্য জমিকে যে খনন করতে হয়, জমির মাটি তৈরি করতে হয়, তারপর সেখানে ফসল বুনতে হয়। সেই ফসল বোনার সময়ে পর্যাপ্ত পরিমাণে তার পরিচর্যা করতে হয়, জল দিতে হয়, বিভিন্ন বিষয়গুলো। এগুলো ক্লাসে আলোচনা করা যায়। এই বিষয়গুলো আমার উদ্দেশ্য। সেই সাথে বুদ্ধির সঠিক প্রয়োগ। বুদ্ধির সঠিক প্রয়োগটা এখানে কিভাবে হলো? এই যে স্ত্রী, বৃদ্ধের ছেলের বউ, তিনি বললেন, জমি যখন খোঁড়া হয়েই গেছে, তাহলে জমি যখন খোঁড়া হয়েই গেছে তখন চলো আমরা চাষ করি। হাট থেকে সেরা ধানের বীজ কিনে আনলো। তারপর ফসল ফলালো। এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বুদ্ধির প্রয়োগ অলস ছেলেটিকে কর্মী করে তুলল। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কোনো একটা টপিকের ওপর, যেকোনো টপিক, তার যদি এই কয়েকটি বিষয় পাঠের উদ্দেশ্য, তার বিশেষত্ব বা পেডাগজিক্যাল গুরুত্ব এবং তার সারসংক্ষেপটা অন্ততপক্ষে যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু ডেমো দেওয়াটা খুব সহজ কাজ করে দাঁড়ায়। আমরা ডেমোকে করছি বা ছাত্রছাত্রীরা করছেন যারা ডেমো তৈরি, অনেকেই দেখছি ইমিটেট করছেন। সত্যি বলতে কি, ইমিটেশন এই বিষয়টার উপর দিয়ে শিক্ষকতা হয় না। অনেক কাজ হয় অনুকরণ করে। শুধুমাত্র অনুকরণ করেই অনেক কাজ করা যায়। কিন্তু শিক্ষকতা করার জন্য শুধুমাত্র অনুকরণ নয়, প্রয়োজন হয় অনুসরণ। অনুসরণ কেমন? আমি কোনো একটা বিষয়কে যদি কারোর সামনে উপস্থাপন করতে চাই, তার জন্য আমাকে আগে বিষয়টা আত্মস্থ করতে হবে। তবেই আমি সেটাকে অন্যের কাছে উপস্থাপন করতে পারব। এবং আত্মস্থ করে যখন উপস্থাপন করব, তখন আমাকে নিজেকে এনজয় করতে হবে। আমি যদি এনজয় না করি, তাহলে কিভাবে সেটা অন্যরা এনজয় করবে? অবশ্যই এনজয়মেন্টই তো হচ্ছে এখানে। ছোট, ছোট বাচ্চাদের পড়ানোর থিমটাই হলো ভীতিহীন ক্লাসরুম, জয়ফুল লার্নিং। তো এই বিষয়গুলিকে মাথায় রাখলে আমাদের তো সেই দিকটাতেই গুরুত্ব দিতে হবে। তাই জন্য কোনো একটা চ্যাপ্টার পড়ার জন্য, কোনো একটা চ্যাপ্টারে ডেমনস্ট্রেশন তৈরি করার জন্য বা চ্যাপ্টারটা যদি ডেমনস্ট্রেট করতে যাই আমরা, তখন আমাদেরকে এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হয়। পরের চ্যাপ্টারে আসি, কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে। কবি সম্বন্ধে ক্লাস 3 পাতাবাহার বইতেই দেওয়া রয়েছে। সংক্ষিপ্ত কথা দেওয়া রয়েছে। ওটুকু জানলেই যথেষ্ট। আপনি জানেন না অতিরিক্ত বিস্তারিত, ঠিক আছে। আপনার কবির নাম জানছেন, সেই সাথে
কবির লেখা দুই একটি অন্যান্য গ্রন্থের নাম, ছড়ার নাম, সেগুলি দরকার। তার সাথে দরকার কিছু সাল বিখ্যাত বা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত একজন। তিনি কত সালে নোবেল পেয়েছেন, তার জন্মসাল, তার মৃত্যু সাল, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এইটুকু ইনফরমেশন দরকার। আর এই ইনফরমেশন গুলো কিন্তু বইতেই রয়েছে। পাতাবাহার বইটি, আবারও বলছি, কারোর কাছে যদি হার্ড কপি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি পেয়ে যেতে পারেন WBBPEর ওয়েবসাইটে। সেখানে ওপেন টু অল, সকলের জন্যই রয়েছে। আবারও ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বইগুলি সকলের জন্য উন্মুক্ত রাখার জন্য। কারণ সত্যিই তো পড়ানোর জন্য দরকার পাঠ্যপুস্তক, আর সেই পাঠ্যপুস্তক স্কুলে গেলেই পাওয়া যাবে। আপনারা বা আমরা যারা এখনো স্কুলে যেতে পারিনি, সেক্ষেত্রে আমাদের কাছে একমাত্র নির্ভরযোগ্য জায়গা পিডিএফ ভার্সনগুলো। তো এখানে চাষ করি আনন্দে, এই কবিতাটার মধ্য দিয়ে বিষয়বস্তুটা কি রয়েছে? কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন, কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই, বরং তারা আনন্দেই চাষ করেন। প্রকৃতির অংশগ্রহণ কি হচ্ছে এখানে? না, তাদের এই কাজের সঙ্গী হয় রোদ, বৃষ্টি, প্রকৃতি, বাগান, বাতাসের চষা মাটির গন্ধ, এই সমস্ত প্রাকৃতিক পরিবেশ। এগুলোর সঙ্গে ছাত্রছাত্রীরা নিজেদেরকে মানিয়ে নিতে শিখবে। প্রথম চ্যাপ্টারটাও ছিল কিন্তু চাষবাস, সেখানে একজনকে উদ্বুদ্ধ করা হলো। পরেরটা রয়েছে সরাসরি চাষ করার মধ্য দিয়ে কৃষকদের সারাদিনের ঘটনা। তারপর সৃজনশীলতা। কি সৃজনশীলতা এখানে ফুটে উঠেছে? না, মাটির বুকে কচি ধানের চারা, সবুজ প্রাণের রেখা, এই সমস্ত দেখলে যেন মনে হয় সুন্দর একটা দৃশ্য। কবির মনে সেই রকমই সৃজনশীল চিন্তাভাবনা উনি ফুটিয়ে তুলেছেন এই কবিতার মধ্যে। ফসলের হাসি, এই সমস্ত বিষয়গুলো আমরা যদি ছাত্রছাত্রীদের মধ্যে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, তাহলে কিন্তু তারা প্রকৃতির সঙ্গে একটা নিজেদের একাত্মবোধ অনুভব করবে। আর পাঠের উদ্দেশ্য সমন্বয় সাধন, ইন্টিগ্রেশন। কিসের সাথে সমন্বয় সাধন? আমরা ডেমনস্ট্রেশন দেওয়ার সময় দেখেছি ছাত্রছাত্রীরা ডেমনস্ট্রেশন যখন দিচ্ছেন বা যখন ডেমনস্ট্রেট করছেন, সমন্বয় সাধন মানেই তারা বলছেন কি বাংলার সাথে ইংরেজি। সমন্বয় সাধন মানেই আমরা চাষ করি আনন্দে অনেকেই চাষটাকেই লিখছেন কাল্টিভেশন, কাল্টিভেশন লিখছেন। কেন লিখছেন? সমন্বয় সাধন করছে। এটাই কি সমন্বয় সাধন? বাংলা একটা ওয়ার্ডকে আমি ইংরেজিতে লিখে দিলাম, এটাই কি সমন্বয় সাধন? তা তো নয়। সমন্বয় সাধন আমি যে কোনো বিষয়ের সাথে করতে পারি, সেটা যুক্তিপূর্ণ হতে হবে এবং যথাযথ হতে হবে, তাহলেই আমার হবে সমন্বয় সাধন। যদি এটা না করা হয় তাহলে সমন্বয় সাধন কিভাবে হচ্ছে? সমন্বয় সাধন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বর্ণনা। এই যে চষা মাটির গন্ধ, বাতাসে চষা মাটির গন্ধে ভরে ওঠে বাতাস, বাতাস চষা মাটির গন্ধে ভরে ওঠে, এটা হচ্ছে ইন্দ্রিয়ের সাথে একটা বর্ণনা, ইন্দ্রিয় গ্রাহ্য বর্ণনা। বিভিন্ন ধানের বা প্রকৃতির যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্য দিয়ে শিশুরা ইন্দ্রিয় গ্রাহ্য বর্ণনা পাবে। এইখানে সমন্বয় সাধন করা যেতেই পারে। তৃতীয় শ্রেণীতে যেহেতু এই চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় শ্রেণীতে কিন্তু পরিবেশবিদ্যায় আরো একটি চ্যাপ্টার রয়েছে, সেটা হলো ইন্দ্রিয় সম্বন্ধে, পঞ্চ ইন্দ্রিয় সম্বন্ধে আমাদের পরিবেশে আছে। সমন্বয় সাধন এটাও হয়। সমন্বয় সাধন শুধুমাত্র ধান চাষ করছি, ধান ইংরেজি প্যাডি, এটাই কিন্তু নয় সমন্বয় সাধন। সমন্বয় সাধন এটাও, বরং এই সমন্বয় সাধনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি এফেক্টিভ। আসছি ছন্দ এবং সুর। ভাষা চর্চার ক্লাস, ভাষার ক্লাস বাংলা, তো সেখানে ছন্দ সুর তো থাকবেই, সেগুলো নিয়েও আমরা ছাত্রছাত্রীদেরকে শেখাতে বোঝাতে পারি। চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, আনন্দে সন্ধে, এই যে কবিতার ছন্দগুলি, এগুলি ওদের কাছে শ্রুতিমধুর হবে। অবশ্যই সেগুলো যখন আমরা ওদের কাছে উপস্থাপন করব, তখন আবৃত্তির সুরেই করব, তবেই উপস্থাপিত হলে ওদের কাছে ভালো লাগবে। আরেকটা বিষয়, পেডাগজিক্যাল গুরুত্ব। এই পাঠটার পড়ানোর বিষয়ে পেডাগজিক্যাল গুরুত্ব। পেডাগজি শুধুমাত্র একটা সাবজেক্ট নয়,
পেডাগজি আমাদেরকে পড়তে হয়েছে, আমরা পড়েছি, পরীক্ষায় উত্তর দিয়েছি। শুধু কি তাই? পেডাগজি না বুঝতে পারলে একটা শিশুর আচরণ বুঝতে পারা যায় না। তার আচরণ বুঝতে না পারলে তাকে আমরা কিভাবে পড়াবো, আমরা কোন পদ্ধতিতে পড়ালে তার কাছে সেই পড়ানোটা সুন্দরভাবে উপস্থাপিত হবে এবং সে সেটাকে সেভাবে নিতে পারবে, সেটা বোঝা দরকার। তো এখানে পেডাগজির মধ্যে এই চ্যাপ্টারে পেডাগজি কি রয়েছে? না জয়ফুল লার্নিং। জয়ফুল লার্নিংটা কি? কবিতার ছন্দের মধ্যেই যে জয়, আনন্দ এটা রয়েছে। চাষবাস করতে গিয়ে মানুষ যে ক্লান্তি বোধ করেন না, এটা বোঝানো হয়েছে। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশগত অবগতি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পরিবেশ সম্পর্কে শিশুরা সচেতন হচ্ছেন। শিশুরা সচেতন হবে আমরা যদি নিজেরা তাদেরকে সচেতন করতে পারি সুন্দরভাবে, জয়ফুল লার্নিং এর মাধ্যমে। আর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই যে দুটি একটি শব্দ, নিত্য দোদুল, পুলক ছোটে, এই ধরনের শব্দবন্ধ শব্দভাণ্ডার তৈরি করবে শিশুদের। এভাবে যদি বিষয়গুলোকে আমরা একবার দেখে নিই, বুঝে নিই, তাহলে ডেমনস্ট্রেট করতে গিয়ে হোঁচট খেতে হয় না। ডেমনস্ট্রেট করতে গিয়ে আমরা দেখছি আমাদের প্রতিষ্ঠানে এবং অন্যান্য ইউটিউব ভিডিও সমস্ত জায়গাতে, সোশ্যাল মিডিয়া চারিদিকে ডেমনস্ট্রেশনটা একটা অন্য মাত্রা নিয়েছে। যেখানে ডেমনস্ট্রেশনটা ছাত্রছাত্রীরা শুধুমাত্র ইমিটেট করছেন। ইমিটেট করবেন না। আপনি আগে নিজে আত্মস্থ করুন বিষয়টা। সেটা করলে ইমিটেট করবে আপনাকে অন্যরা। আপনি অনুকরণীয় হন, অনুকরণ করতে যান না। সেটা করতে গেলে বিপদে পড়তে হয়। কারণ কোনো একটা জায়গায় অনুকরণ করতে গিয়ে যদি আটকে যাই, তখন কিন্তু সেখান থেকে বেরোনোর পথ থাকে না। পরের চ্যাপ্টারে আসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের উপর লিখিত একটি ঘটনা। বিদ্যাসাগর মহাশয় যখন কারমাটা স্টেশনে কারমাটা স্টেশনের কাছে ছিলেন, কারমাটারে ছিলেন। একদিনের একটি ঘটনা, সেখানে একজন ডাক্তার বা একজন ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে কুলির খোঁজ করছেন তার ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘটনাচক্রে বিদ্যাসাগর মহাশয় সেইখানেই ছিলেন সেই মুহূর্তে। যখন দেখলেন যে কুলি কুলি করে ডাকছেন ডাক্তারবাবু, তা সত্ত্বেও কেউ আসছে না বা কেউ নেই কুলি, তখন তিনি ডাক্তারবাবুর এই ছোট্ট ব্যাগটুকুর জন্যই ডাক্তারবাবু কুলি ডাকছেন। তিনি ব্যাগটা নিলেন, নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে যেতে থাকেন। গাড়িতে তুলে দেওয়ার পর যখন ডাক্তারবাবু তাকে অর্থ দিতে গেলেন ব্যাগটি বইয়ে দেওয়ার জন্য, তিনি নিতে অস্বীকার করলেন। তিনি শুধু বললেন, আমি আপনার কাজটুকু শুধু করে দিয়েছি, আপনি কাজ করার লোক পাচ্ছিলেন না। ডাক্তারবাবু তার এই কথায় উন্নীত হয়ে তার থেকে তার নাম জানতে চান। যখন তার পরিচয় পেলেন ডাক্তারবাবু, তখন তিনি লজ্জায় অবনত হয়ে যান। নাম শুনেছিলেন কিন্তু মানুষটির সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি। তারপর থেকে ডাক্তারবাবু মানে ঘটনা, এই গল্পে বর্ণিত সবটাই তিনি ক্ষমা চাইলেন এবং বললেন যে এরপর থেকে নিজের কাজ তিনি নিজে করবেন। এই যে বিষয়টা কেন দেওয়া হয়? নিজের কাজ নিজে করতে হবে, এই নীতিমূলক বিষয়টুকু শিশুদেরকে শেখানোর জন্য। শিশুরা স্কুলে এসে স্কুলের অনেক কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে থাকে। বাগানে জল দেওয়া, কিচেন গার্ডেনে গাছের পরিচর্যা করা, বাগানের গাছের পরিচর্যা করা, ক্লাসরুম পরিষ্কার রাখা, সমস্ত কিছু নিজে করে। কিন্তু ওই শিশুটাই বাড়িতে গিয়ে আবার অনেক সময় কিন্তু কাজগুলি করে না। কেন করে না? কারণ সেখানকার পরিবেশ তার সেই রকম। সুতরাং যদি শিশুর মধ্যে এই বিষয়টা শেখানো যায় যে নিজের কাজ নিজেকেই করতে হয়, তাহলে শিশু তার মূল্যবোধের শিক্ষা পাবে। শিশুটার মূল্যবোধটা উচ্চ মানের হবে। আজকের শিশু আগামী দিনেই তো আমাদের সমাজের মহীরুহ। তাই জন্য এই চ্যাপ্টার থেকে আমাদের পড়ানোর উদ্দেশ্য হচ্ছে সমের মর্যাদা, আর স্বাবলম্বী হওয়া এবং বিনয়। ৩ টে বিষয় কিন্তু ঘটনার মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে। সমের মর্যাদা, ব্যাগটি নিজে হাতে নিয়ে যেতে পারতেন, নিয়ে গেলেন না। বিদ্যাসাগর মহাশয় মনে করলেই কিন্তু নিয়ে যেতে পারতেন না, নাও নিয়ে যেতে পারতেন, কারণ উনি তো কুলিকে ডাকছেন। বিদ্যাসাগর মহাশয় আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে কুলি যে কাজটা করে থাকে সেটা সাধারণ মানুষও করতে পারে। কুলি এই শব্দটাই কাউকে একটা হেয় করার মতো ব্যাপার যে নয়, সেটা উনি বুঝিয়েছেন। তারপর
স্বাবলম্বী হওয়া, নিজের কাজ নিজে করার মতো স্বাবলম্বী হওয়ার আর কি হয়েছে। তৃতীয়ত বিনয় শিক্ষা। ঘটনার শেষের দিকে যখন আমরা ডাক্তারবাবুর মধ্যে বিদ্যাসাগর মহাশয়ের কাছে ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা, এর মধ্য দিয়ে যে বিনয়তার ভাব পেয়েছি, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্ত শিক্ষাগুলোই শিশুদেরকে ভবিষ্যৎ জীবনে সঠিক পথে চলতে সাহায্য করবে। এই বিষয়গুলো যদি একজন শিক্ষক মহাশয়, হবু শিক্ষক মহাশয় মাথার মধ্যে নিয়ে পড়ানো শুরু করেন, তাহলে তার কাছে শিশুদের কাছে ডেমনস্ট্রেশন দেওয়াটা বা শিশুদের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা শিশুদের কাছে পড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে পর্যায়ে, সেখানে ডেমনস্ট্রেশন করাটা মোটেই কোনোভাবেই কঠিন কাজ হবে না। তার সাথে আর কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। পেডাগজিক্যাল গুরুত্ব। এই জায়গাটা কিন্তু প্রতিটা চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট। পেডাগজিক্যাল এক্সপেরিয়েন্স। মূল্যবোধ গঠন হবে এখানে। আর কি হবে? সোশ্যাল ইমোশনাল লার্নিং। সোশ্যাল ইমোশনাল লার্নিং। অন্যের বিপদে এগিয়ে আসা এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়া। এগুলো সামাজিক দক্ষতা তৈরি করবে। একটি শিশুকে সমাজবদ্ধ জীবের পরিণতিতে, অর্থাৎ সমাজের যে সমস্ত দায়িত্ব কর্তব্য সেগুলো বুঝতে সাহায্য করবে, সেগুলো ভাবতে সাহায্য করবে। আর ঐতিহাসিক সংযোগ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে জানতে পারবেন। বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে জানতে পারবে। বিদ্যাসাগর মহাশয় যখন ছিলেন কারমাটারে, কেন ছিলেন, কোন সময়ে ছিলেন, সেখানে তিনি কি করতেন, বিদ্যাসাগর মহাশয়ের কীর্তি, এগুলো শিশুরা জানতে পারবে। তো প্রথম পাঠে ছিল এই ৩টি বিষয়। প্রথম পাঠে ছিল সত্যি শোনা, চাষ করি আনন্দে, আর ছিল নিজের হাতে নিজের কাজ। এই ৩টি বিষয়ের ভাব বা মূল থিম ছিলই কিন্তু কাজ করা। কাজ করা এখানে ৩ ধরনের বোঝানো হলো। ছিল সত্যি শোনাতে একটা প্রচলিত গল্পের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে যে অলসতা ত্যাগ করে কাজ করতে হয়। আমরা চাষ করি আনন্দে, এখানে বোঝানো হয়েছে কি? না, এখানে বোঝানো হয়েছে কাজের আনন্দটা কি? কৃষিকাজের আনন্দ কি? কৃষিকাজের গুরুত্ব কি? আর নিজের হাতে নিজের কাজ, এখানে বোঝানো হয়েছে স্বাবলম্বী হওয়ার কথা। এই ৩টি বিষয়ে একটা ভাবের উপর, একটা থিমের উপরে কাজ করেছে। সেটা ছিল কাজ। শিশুদের কাজ করতে উৎসাহিত করা এবং সেই সাথে কাজের গুরুত্ব বোঝানো। চলে এলাম দ্বিতীয় পাঠে। দ্বিতীয় পাঠের থিম হচ্ছে ছবি আঁকা। একটি গল্প রয়েছে দেওয়ালের ছবি। দেয়ালের ছবি। আরেকটি গল্প সারাদিন, ওটা গল্প নয়, কবিতা, সারাদিন, সুনির্মল চক্রবর্তী। দেয়ালের ছবি এটি একটি প্রচলিত গল্প, আর সুনির্মল চক্রবর্তীর সারাদিন একটি কবিতা। এই দুটি কবিতার মধ্য দিয়ে ছবির বিভিন্ন আঙ্গিক বোঝানো হয়েছে। দুটোতেই ছবি আঁকা সম্বন্ধে বোঝানো হয়েছে, কিন্তু একটাতে রয়েছে ছবির একটা অর্থ, ইনার মিনিং। একজন মানুষের দৃষ্টিভঙ্গি থেকে ছবি কেমন হয়, অন্যজন মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সেই একই ছবি কেমন হতে পারে। একজনের মানুষ না হয়ে অন্য প্রাণী হলে সেই ছবিটা আরো অন্যরকম হতে পারে, সেটা বোঝানো হয়েছে। আর সারাদিন একটা শিশুর কল্পনায় কত ধরনের ছবি ফুটে ওঠে, সেটা বোঝানো হয়েছে দ্বিতীয়তে, ছবি আঁকা। চ্যাপ্টারের একটু বিস্তারিত জায়গা আসি। দেয়ালের কথা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাঘ, তার সামনে একটা শিকারী। গল্পের সারসংক্ষেপ: বাঘের সঙ্গে শিকারীর বন্ধুত্ব হয়েছে। শিকারী বাঘকে তার বাড়িতে আমন্ত্রণ করে এনেছে এবং সেখানে সে তাকে বিভিন্ন রকমভাবে আপ্যায়ন করছে। এমন সময় বাঘ দেখল বাড়ির দেওয়ালে একটা ছবি ঝোলানো আছে। যে ছবিতে দেখা যাচ্ছে ঠিক এটাই, একটা বাঘ আর একজন শিকারী। ছবিতে দেখা যাচ্ছে যে এই জায়গাটাই আসল বোঝার বিষয়। ছবিতে দেখা যাচ্ছে শিকারী দাঁড়িয়ে রয়েছে একটি বাঘের উপর পা দিয়ে। শিকারী তখন বাঘের আপ্যায়নে ব্যস্ত। বাঘ জিজ্ঞাসা করলো শিকারীকে, এই ছবিটা এখানে? তখন শিকারী তাকে বলে, এই ছবিটা আমার বাবা এঁকেছে। আর এই ছবিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আমার বাবাকে বাঘ সমস্তরাই ভয় করত। বাবা খুব বড় শিকারী ছিলেন। তখন বাঘের উক্তি ভাবিয়ে তোলার মতো উক্তি। শিশুদের মনে হয়তো এতখানি প্রভাব নাও ফেলতে পারে, তবে সেই প্রভাব ফেলানোর জায়গাটা তৈরি করতে হবে আমাদেরকে। বাঘের উক্তি, ছবিটা যদি একটা বাঘ আঁকতো তাহলে ছবিটা অন্যরকম হতো। এখন ভাবুন তো, সত্যিই যদি ছবিটা বাঘ আঁকতো তাহলে কেমন হতো ছবিটা? মানুষ
বাঘটার ওপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মৃত একটা বাঘের উপর। যদি বাঘ আঁকতো ছবিটা, তাহলে স্থানগুলো কি হতো, মানুষটা কোথায় থাকতো আর বাঘটা কোথায় থাকতো? এই যে ছবি সম্বন্ধে চিন্তা ভাবনা করা, ছবি সম্বন্ধে ভাবতে শেখানো শিশুদেরকে, শুধু ছবিই কেন, তাদেরকে একটা বিষয়কে অন্য আঙ্গিকে দেখার জন্য যে প্রস্তুত করা, এই বিষয়গুলো যদি একজন শিক্ষক মহাশয়, হবু শিক্ষক মহাশয় বিষয়টাকে চিন্তা ভাবনার মধ্যে রাখেন এবং এটা যখন পড়াতে যাবেন, তখন তার কাছে ওই বিষয়ে ডেমনস্ট্রেট করাটা খুব ইজি হয়ে দাঁড়ায়। তাহলে এইখান থেকে আমরা কি কি শিখতে পারবো? উদ্দেশ্য কি রয়েছে? দৃষ্টিভঙ্গিটা বিভিন্ন রকম, ভিন্ন দৃষ্টিভঙ্গি, সমালোচনামূলক চিন্তা। সমালোচনামূলক চিন্তা কোথায়? যা দেখছি বা যা শুনছি তা অন্ধভাবে বিশ্বাস না করে তার পেছনে যুক্তি খোঁজা, যুক্তি দিয়ে সমস্ত কিছু বোঝা। আর একটা হচ্ছে নিরহংকার হওয়া, শিকারীর মতো অহেতুক গর্ব করা নয়। শিকারী যেমন গর্ব করছিল যে আমার বাবাকে সমস্ত বাঘেরা ভয় পেত, তো সেক্ষেত্রে এই যে অহংকারের ব্যাপারটা সেটা কমছে। আরো একটা বিষয়, পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ, এই বিষয়টাও এখানে ফুটিয়ে তোলা যায়, তুলতে হবে। কারণ যখনই বাঘ এই ছবিটা আঁকবে তখন চিত্রটা পাল্টে যাবে। তাই মানুষ আমরা মানুষরা যে ধ্বংস করে চলেছি একের পর এক বন্য প্রাণকে, সেই জায়গা থেকে বিরত হতে হবে। শিশুদের মধ্যে এখন থেকেই সেই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? না কগনিটিভ ডেভেলপমেন্ট। এই গল্পে শিশুদের একপাক্ষিক চিন্তাভাবনা থেকে বেরিয়ে বহুমুখী চিন্তা করতে শেখানো। এমপ্যাথি, অন্যের জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বিচার করার ক্ষমতা তৈরি করতে হবে শিশুদের। এমপ্যাথি। আর আর্ট এডুকেশন, ছবির মাধ্যমে গল্প বলা এবং গল্প শুনে ছবি আঁকা, এই বিষয়গুলি সব ফুটে উঠবে এখানে। আসছি পরের চ্যাপ্টারে, কবিতা সারাদিন, সুনির্মল বসু। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখন। হাতি, ঘোড়া, গাছ, পাখি, আঁকি আমি কত কি। কেন আঁকি এইসব? আমিও জানি অত কি। এই যে কবিতার মধ্যে দিয়ে একটা শিশুর মনের ভাব ফুটে উঠছে, কবিতার মধ্য দিয়ে শিশুর ছবি আঁকার আকাঙ্ক্ষা তৈরি করছে, সে ছবির মাধ্যমে তার মনের ভাবগুলোকে প্রকাশ করছে, আঁকার নেশা তৈরি হচ্ছে। সেই সাথে ছবি আঁকতে গিয়ে তার যখন মন ভরছে না, তার চিন্তা ভাবনাগুলোকে সে যখন ছবির মধ্যেও সবটা ফুটিয়ে তুলতে পারছে না, তার সেই অতৃপ্তি থেকে আঁকার প্রতি আকাঙ্ক্ষা আরো বাড়ছে। তাহলে উদ্দেশ্য কি? না সৃজনশীলতার বিকাশ, কল্পনা শক্তি বৃদ্ধি আর আনন্দদায়ক শিখন। এই তিনটে বিষয় এখানের উদ্দেশ্য, আরো থাকতে পারে, খুঁজে বের করতে হবে উদ্দেশ্য কি হচ্ছে। যখনই আমরা এই উদ্দেশ্যগুলো খুঁজে পাবো না, তখনই আমাদের উদ্দেশ্য সফল হবে। আমাদের উদ্দেশ্য কি? না একটা সুন্দর ডেমনস্ট্রেশন দেওয়া। সেই ডেমনস্ট্রেশন তৈরি করার জন্য আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হাতড়ে বেড়াতে হবে না। আমরা যদি আমাদের বইগুলোকে ঠিকঠাকভাবে বুঝে নিয়ে পড়ার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের কাছে সেটা সুন্দরভাবে ফুটে উঠবে। পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? না আর্ট ইন্টিগ্রেশন, আগের চ্যাপ্টারের মতোই দেয়ালের ছবি, সেখানেও ছিল আর্ট ইন্টিগ্রেশন, কারণ দুটো চ্যাপ্টারকে পাশাপাশি রেখে একটা পাঠের মধ্যেই পড়ানো হচ্ছে। তাই এছাড়া ফাইন মোটর স্কিলস পেডাগজির একটা পার্ট, ফাইন মোটর স্কিলস। তৃতীয় শ্রেণীতে সেই মোটর স্কিল, শিশুদের যে অঙ্গ সঞ্চালন প্রক্রিয়া, যেটাকে মোটর স্কিল বলা হয়, ছবি আঁকতে গিয়ে, হাতের লেখা বা লিখতে গিয়ে ফাইন মোটর স্কিলটা অনেক বেশি উন্নত হয়। এই বিষয়গুলো কিন্তু এই পাঠের মধ্যে, এই পাঠটা শিশুদেরকে ছবি আঁকতে উৎসাহিত করবে। যখনই ছবি আঁকতে উৎসাহিত করবে, তখনই তার ফাইন মোটর স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ করবে। আর রয়েছে ইমোশনাল এক্সপ্রেস, ছবির মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করছে, এতে তো তার ইমোশনটাই ঠিকঠাকভাবে প্রকাশিত হচ্ছে, তাই নয় কি? একদমই তাই। তো এভাবেই যদি আমরা চিন্তা ভাবনা করে শিশুদেরকে পড়ানোর চেষ্টা করি, অর্থাৎ ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার ডেমনস্ট্রেশন
মানসিকভাবে অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এইভাবেই চিন্তা ভাবনা করব। পরের চ্যাপ্টারে যাই। তৃতীয় পাঠ রয়েছে ফুল সুখলতা রাও আর আজ ধানের ক্ষেতে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দ্বিতীয় পাঠে না প্রথম পাঠেই পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা পেয়েছিলাম, মনে নেই? দেখেন, চাষ করি আনন্দে ছিল প্রথম পাঠে, আবার তৃতীয় পাঠেও রয়েছে। প্রথম পাঠের বিষয়বস্তুটা তো আমরা জানি, প্রথম পাঠে ছিল চাষ করার আনন্দ। এখানে আবার ধানের ক্ষেতে, এখানেও কিন্তু চাষবাস নিয়েই রয়েছে বিষয়টা। তাহলেও এখানে এই কবিতাটার অন্য আঙ্গিক ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। এই দুটি পাঠের থিম হচ্ছে প্রকৃতিতে রং বা ছবিতে রং। আগের চ্যাপ্টারটা দেখলাম ছবি আঁকতে উৎসাহিত করা হচ্ছে, ছবির অন্য আঙ্গিক বোঝানো হয়েছে। আর এই চ্যাপ্টারে রয়েছে প্রকৃতিতে রং বা ছবিতে রং। এত সুন্দরভাবে সমান তালে চলেছে না পড়াশোনাটা? এগুলো বোঝা দরকার। দেখে দিই প্রথম চ্যাপ্টারটা, ফুল সুখলতা রাও। কল্পনার শক্তির বিকাশ করছে এখানে। কবিতার যে বিষয়বস্তু, সেখানে ফুল পৃথিবীতে আগে ছিল না, নিয়ে এসেছে পরীরা। এই যে তাদের বিমূর্ত চিন্তাভাবনা, এই যে বিমূর্ত চিন্তাভাবনার মধ্য দিয়ে তাদের কল্পনা শক্তির বিকাশ, সেটা গুরুত্বপূর্ণ এখানে। আর ফুলের গুরুত্ব কোথায়, ফুল কেন প্রয়োজন, ফুল না থাকলে কেমন হয় পৃথিবী, এই সবগুলো যখন বুঝতে পারবে তখন হবে নান্দনিক বোধ, তখন তাদের নান্দনিক বোধটা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে। আর রয়েছে সৃজনশীলতা। গল্প শুনে নিজের মতো করে ছবি আঁকা বা গল্প বানানোর ক্ষমতা বৃদ্ধি পায়। গল্প বানানোর ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই একটা শিশুর মধ্যে কল্পনা শক্তির বৃদ্ধি পাওয়া। কল্পনা শক্তির বৃদ্ধি পাওয়া মানেই তার ব্রেন স্টর্মিং হওয়া। আমাদের উদ্দেশ্য শিশুদের ব্রেন স্টর্মিংটাকে অতিরিক্ত মাত্রায় নিয়ে যাওয়া। যখনই এই ব্যাপারটা ঘটতে থাকবে না, তখনই শিশুর মধ্যেকার যে চিন্তা ভাবনাগুলো, তার যে বৌদ্ধিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সেই সমস্ত বিকাশগুলো সুন্দরভাবে হবে। আর একটা শিশুর মধ্যে যদি এই বিকাশগুলো সঠিক সময়ে সঠিকভাবে হয়, তাহলে শিশুটা সমস্ত দিক থেকেই উন্নতি হবে। উদ্দেশ্য আমাদের এগুলোই। আর পেডাগজিক্যাল গুরুত্ব জানতে হবে আমাদেরকে এগুলো। ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, নেচার স্টাডি আর ল্যাঙ্গুয়েজ স্কিল। দেখি পরেরটা, আজ ধানের ক্ষেতে। যদিও এটা একটি গান, গানের মতো করেই পড়ানো উচিত। তো সেভাবেই এই গানের মধ্য দিয়ে শিশুরা কি শিখতে পারে, শিশুদেরকে দেওয়া হয়েছে কি জন্য, তাদের তৃতীয় শ্রেণীতে আমাদের শিশুদেরকে পড়তে বলা হয়েছে কি জন্য এগুলিকে? না, উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও শিশু মন। প্রকৃতির সঙ্গে শিশু মনের যে নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা তারা অনুভব করবে। আর রয়েছে কি নান্দনিক বোধ। ধানের ক্ষেত, নীল আকাশ, সাদা মেঘ, এই যে দৃশ্যকল্পগুলোর মাধ্যমে শিশুরা সৌন্দর্যের একটা বোধ তৈরি করবে। সেগুলো তাদের ক্রিয়েটিভিটি, সেগুলো তাদের ইমাজিনেশন, এই সমস্ত পাওয়ারগুলোকে বাড়ায়। আর রয়েছে আনন্দদায়ক শিখন, জয়ফুল লার্নিং। পাঠ্যপুস্তকে যে কেবল পড়ার বিষয় নয়, পাঠ্যপুস্তকে যা রয়েছে সেগুলো যে শুধু পড়ার বিষয় নয়, তা অতি গুরুত্বপূর্ণ বোঝা। সেখানে তা যে গান করে গেয়ে উপভোগ করবে, গানের যে সুর, তাল, ছন্দ, এই সম্বন্ধে তার ধারণা লাভ হবে, সেগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, শিক্ষক মহাশয়রা যখন এই তাল দিয়ে দিয়ে ক্লাসের শিশুদেরকে গানটি শোনাবেন, হবে নাকি জয়ফুল লার্নিং? নিশ্চয়ই হবে। শুধু সেই সাথে জয়ফুল লার্নিংই নয়, সেই সাথে শিশুটা গানের প্রতি একটা আকর্ষণ অনুভব করতে পারে। শিক্ষক মহাশয়রা কিন্তু সবসময় ছাত্রছাত্রীদের কাছে অনকরণীয়। সুতরাং একজন শিক্ষক মহাশয় যখন এরকম করছেন, তখন শিশুটাও ভাববে, স্যারের মতো আমিও গানটা পড়ার চেষ্টা করি। কে বলতে পারে আজকের এই শিশুটি যে আজকে ভাবছে আমিও গানটা পড়ার চেষ্টা করি, এই শিশুটি ভবিষ্যতের একজন ভালো শিল্পী হতে পারে। এই তাদের অঙ্কুরিত সময়, এই সময় আমরা যদি তাদেরকে ঠিকঠাকভাবে নার্চার করি, তাহলে কিন্তু একদিন সেটি
বড় মুখী হয়ে পড়ল। বিশেষত্ব কি রয়েছে বা পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? অ্যাফেক্টিভ ডোমেইন ডেভেলপমেন্ট। কবিতাটি শিশুদের আবেগ এবং অনুভূতির বিকাশ ঘটাবে। তারা প্রকৃতির আনন্দকে নিজের আনন্দ বলে ভাবতে শিখবে। অবজারভেশন স্কিল, পর্যবেক্ষণ দক্ষতা, মেঘের ভেলা, ধানের ক্ষেতে রোদ ছায়া খেলা, এই যে সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে এবং এগুলি শিশুদেরকে উৎসাহিত করবে আরো বেশি করে ভাবতে। সেই সাথে কালচারাল কানেকশনস, হ্যাঁ, সাংস্কৃতিক যোগাযোগ। রবীন্দ্রসঙ্গীত এবং বাংলার প্রকৃতির সাথে শিশুদের যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটছে, এটাও গুরুত্বপূর্ণ। পরের চ্যাপ্টার, চতুর্থ পাঠ, সোনা, গৌরী ধর্মপাল, নদী, শক্তি চট্টোপাধ্যায় এবং জীবন তীরে একা, জীবন সর্দার। এই 3টি পাঠ দেওয়া রয়েছে চতুর্থ পাঠে। বিষয় নদী, থিম নদী বিষয়ক। প্রথম পাঠ সোনা। এটি ছোট্ট মেয়ের গল্প, যেখানে মেয়েটি তার পরিবেশকে, নদীকে সুন্দরভাবে ভালোবাসে। সে নদীর মধ্যে সোনা খুঁজে পায়। সোনা খুঁজে পায় অর্থাৎ নদীর বালুটা, নদীর বালি সোনালী রঙের হয়। এই সব বিষয়গুলো রয়েছে এখানে একটা গল্পের মধ্যে। উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সচেতন করা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা শিশুদের মধ্যে, আর সাহসিকতা। এই মেয়েটি যখন দেখে যে প্রকৃতির সম্পদকে কিছু অসাধু ব্যক্তি অসাধু উপায়ে হরণ করতে চাইছে বা নিয়ে চলে যেতে চাইছে, তখন এই ছোট্ট মেয়েটি একদিন সাহসিকতার পরিচয় দেয়। যখন সে বড় হয় সেই রকম সময়ে এই ঘটনা ঘটলে সে সাহসিকতার পরিচয় দেয়, পরিচয় দিয়ে তাদেরকে আটকে দেয়। আর সেই সাথে নদীর গুরুত্ব কি সেটা বোঝানো হয়েছে। ইন্টিগ্রেটেড লার্নিং অর্থাৎ সমন্বিত শিখন, এই গল্পটি বাংলার সাথে পরিবেশবিদ্যা ইভিএস এর সংযোগ ঘটায়। আগেও একটা চ্যাপ্টার এরকম বয়ে গেছে, যেখানে বাংলার সাথে ইভিএস এর সংযোগ ঘটানো হয়েছে। এখানেও তাই, পরিবেশবিদ্যা সমন্বিত শিক্ষা পরিবেশবিদ্যার সাথে সংযোগ ঘটাচ্ছে কিভাবে না, জল দূষণ, তারপর নদীমাতৃক দেশ ইত্যাদি বিষয় এখানে রয়েছে, যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলি সেটা পরিবেশবিদ্যার মধ্যেই সরে আসে। আমরা এই জায়গায় সমন্বয় সভা করতে পারি শিশু। আর নাগরিক দায়িত্ব, সিভিক সেন্স, একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য কি সেগুলো বোঝা দরকার। লিপি হবে যে মেয়েটির গল্প আমরা এখানে পড়লাম বা পড়েছি, সেই লিপি তার নাগরিক হওয়ার কর্তব্য পালন করেছে প্রাকৃতিক সম্পদকে লুট হওয়া থেকে বাঁচিয়ে। আর ভোকাবুলারি বিল্ডিং, কিছু শব্দ হিরণ্যবক্ষা, নদীমাতৃকা, নিরীক্ষণ, এই সমস্ত শব্দগুলি শিশুদের কাছে নতুন শব্দ। এই নতুন শব্দগুলি তারা জানতে বুঝতে শিখে এখানে তাদের ভোকাবুলারিটা একটু ইমপ্রুভ করবে। পরেরটা নদী, শক্তি চট্টোপাধ্যায়ের নদী। এখানেও নদী বিষয়ক কথাবার্তা, এখানেও প্রকৃতি পর্যবেক্ষণ, মূল্যবোধের শিক্ষা, ভৌগোলিক শিক্ষা, এই সমস্ত বিষয়গুলি আছে। নদী সম্পর্কে ধারণা পাবে। অনুশীলনীতে মানচিত্র দেখার কাজ রয়েছে, অর্থাৎ ম্যাপ একটা টিএলএম হিসেবে ইউজ হতে পারে বাংলা পড়ানোর সময়। মানচিত্র, তার একটা কিন্তু ক্লু এখানে দেওয়া রয়েছে। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টিগ্রেশন, ভূগোল এবং পরিবেশের একটা সমন্বয় সাধন। আর রয়েছে মোরাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলি পেডাগজিক্যাল গুরুত্ব। এইভাবেই কিন্তু আমাদেরকে ডেমনস্ট্রেট করার জন্য বা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য পাঠের ভেতরে ঢুকে আমাদেরকে তৈরি হতে হবে। তবে কিন্তু আমরা ডেমনস্ট্রেশনগুলো ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো, যেগুলো সর্বজনগ্রাহ্য হবে। পরের গল্প নদী তীরে একা, জীবন সর্দার। এই জীবন সর্দার হলেন আসলে সুনীল গঙ্গোপাধ্যায়। এই সুনীল বন্দ্যোপাধ্যায় তিনি জীবন সর্দার শব্দ নামেই লিখতেন কবিতা, গল্প সবকিছু। নদী তীরে একা, লেখক একদিন নদী তীরে একা বসে রয়েছেন। নদী তীরে বসে থেকে তিনি যে শুধু হাওয়া খাচ্ছেন না নদীর, সেটার সাথে তিনি যে প্রকৃতিকে পর্যবেক্ষণ করছেন সেই শিক্ষা এখান থেকে পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে যদি আমি পারি তাহলে প্রকৃতিকে চিনতে পারবো। শুধু দেখা আর পর্যবেক্ষণের মধ্যে যে পার্থক্য সেটা বোঝা দরকার, সেটা বোঝানো দরকার শিশু। যখনই এই বিষয়গুলো ঠিক থাকবে তখন পাঠের উদ্দেশ্য, পর্যবেক্ষণ শক্তি বৃদ্ধি, নদী পরিচিতি, জীব বৈচিত্র্য। উনি পাখি দেখছেন, সেখানে
একটা কাদা খোঁচা পাখি, একটা মাছরাঙা পাখি, একটা পাখি, একটা প্রাণী, মাছ একটা প্রাণী, দুজন দুই জায়গায়, একজনের জীবন ধারণের জন্য আরেকজনের প্রয়োজন। সেইভাবে মাছরাঙা পাখিটা নদীতে এসে মাছটাকে তুলে নিয়ে চলে যেতে পারে, চলে যাবে। এই বিষয়গুলোতে যে জীববৈচিত্র্য রয়েছে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পেডাগজিক্যাল গুরুত্ব কি? এনভায়রনমেন্টাল স্কিল, ইনকোয়ারি বেসড লার্নিং আর লোকাল জিওগ্রাফি। অর্থাৎ জিওগ্রাফি যে সবসময় দূরের কিছু থাকবে তা নয়। আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে যা রয়েছে সেখান থেকেও ভৌগোলিক গুরুত্ব বুঝতে হয়। শিশুরা তাদের পরিবেশের মধ্যে এই সমস্ত বিষয়গুলো খুঁজে পাবে। এখনো পর্যন্ত আমরা যে সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে এখানে আলোচনা করলাম, সেইগুলির সবেতেই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট পাতাবাহার বইটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাতাবাহার বইটিতে যাবতীয় চ্যাপ্টার রয়েছে, যাবতীয় গল্প, গদ্য রয়েছে, পদ্য রয়েছে, কবিতা রয়েছে, সবগুলিই কিন্তু পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। দুটো একটা রয়েছে যেগুলো আনন্দ বিষয়ক, সেগুলো আসবে। পরেরটা সূচিপত্রে দেখতে পাচ্ছি নৌকাযাত্রা, ঢেউয়ের তালে তালে এবং পর্যটন। এই ৩ টি পাঠ সম্পূর্ণভাবে পর্যটন আর অ্যাডভেঞ্চারের উপর আরোপ করা হয়েছে। নৌকাযাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রায় আমরা দেখতে পাবো একটি শিশু তার মায়ের কাছে বলছে যে, "আমি একবার কিছুক্ষণের জন্য যাব ৭ সমুদ্র ১৩ নদী পার। সেখানে গিয়ে আমি ব্যবসা করব, বাণিজ্য করব।" সে কিভাবে যাবে তার কল্পনায় যতটা সর্বাধিক মনে হয়েছে সে সেটাই নিয়েছে। ১০০ দাঁড়যুক্ত ৫, ৬, ৪, ৫ এরকম পাল তুলে অনেকগুলো। একটা শিশুর কল্পনায় সর্বাধিক মনে হয়েছে সবথেকে বড় সংখ্যা ১০০ হতে পারে। ৪ টে, ৫ টা, ৬ টা পাল তুলে সে সেইরকম নৌকা নিয়ে যাবে। যেখানে গিয়ে সে তার বাড়ির কাছের কোনো হাট, যেটাকে তার মনে হয় যে এটা অনেক দূরের হাট, এর থেকে দূরে আর কোনো হাট হতে পারে না। শিশুর কল্পনা। তো সে সেই হাটে বাজারে ঘুরে আসবে। সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি চলে আসবে। ৭ সমুদ্র ১৩ নদী পার করে সে যাবে এবং সকালে গিয়ে বিকেলের মধ্যে, সন্ধ্যার মধ্যেই সে বাড়ি ফিরে আসবে। ব্যবসা-বাণিজ্য করে তার কল্পনার মধ্যে সে জাহাজ বোঝাই মাণিক্য, সোনা মাণিক্য নিয়ে ফিরে আসবে। তার মা তাকে যদি যেতে না দেয়, একা গেলে সমস্যা হতে পারে। তাই জন্য মাকে আশ্বস্ত করছে, "আশুকেও সঙ্গে নেব আর রামকেও সঙ্গে, শ্যামকেও সঙ্গে নেব।" একটা শিশু কল্পনার মধ্যে এগুলো ফুটে উঠছে। বিষয়বস্তুতে এমনই দেখা গেছে। তাহলে এই পাঠটা দেওয়ার উদ্দেশ্য কি? এই পাঠটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কল্পনা শক্তি বৃদ্ধি, সাহসিকতার বৃদ্ধি আর মাতৃভক্তি। ৩ টে বিষয় সুন্দরভাবে ফুটে উঠেছে। যদি এই বিষয়গুলো আমার মধ্যে থাকে, আমি যখন ক্লাসে পড়াবো বা যখন ডেমনস্ট্রেশন দেব, তখন আমার তো মনে হয় যে ডেমনস্ট্রেশন দেওয়াটা খুব সহজ হবে। কারণ উদ্দেশ্য যদি জানা থাকে তাহলে দিশাহীনভাবে ঘুরতে হয় না। উদ্দেশ্য সঠিক থাকলে আমি সঠিক লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারব। এইভাবে ভাবা উচিত। আর পেডাগজিক্যাল গুরুত্ব, সেটাও গুরুত্বপূর্ণ জায়গা। ক্রিয়েটিভ থিংকিং, ভোকাবুলারি বিল্ডিং আর জিওগ্রাফি ভার্সেস ফ্যান্টাসি। কল্পনার ভূগোল। সে কল্পনা করছে ৭ সমুদ্র ১৩ নদী। তার কল্পনায় এটা ফুটে উঠছে এবং এই জায়গাটা পাড়ি দিতে তার সর্বাধিক সময় লাগবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কল্পনা শক্তি। সময়টা কতটা লাগবে বা ৭ সমুদ্র ১৩ নদী, এটা কটা, কোথায় আছে? বিষয়বস্তু এটা নয়। বিষয়বস্তু শিশু যে এই বিষয়টা কল্পনা করেছে, সেটাই অনেক কিছু, অনেকখানি। কি কল্পনা করেছে? না ৭ টা সমুদ্র মানে অনেক দূর যাত্রা। ১৩ টা নদী পার হতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা এই যে সময়টা সারাটা দিনের মধ্যে সে ফিরে আসবে। একটা দিনের একটা অর্ধেক অংশ। এই জায়গায় তাকে বোঝানো যাবে যে একটা দিন মানে ২৪ টা ঘন্টা। দিন এবং রাত্রি মিলিয়ে হয় সম্পূর্ণ একটা দিন। সেখানে একটা দিন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা সর্বাধিকভাবে ১২ ঘন্টা ধরা যায়। এই কল্পনার মধ্য দিয়ে সময়ের জ্ঞান তৈরি হচ্ছে তার। এই কল্পনার মধ্য দিয়ে সময়ের হিসেব করা শুরু হচ্ছে। এখানে সমন্বয় সাধন কিভাবে করা যায়? না এই চ্যাপ্টারের সাথে আমরা সমন্বয় সাধন করতে পারি গণিতের। সময়ের কাজ সময়ে করি। ৩য় শ্রেণীতেই রয়েছে। সমন্বয় সাধন এভাবেও হয়। সমন্বয় সাধন শুধুমাত্র নৌকা, ইংরেজি বোট এটা লিখে দেওয়া হয় না। পরের চ্যাপ্টার ঢেউয়ের তালে তালে। এটাও পর্যটন এবং অ্যাডভেঞ্চার বিষয়ক।
এবার আগেরটা ছিল কল্পনা শক্তির মাধ্যমে তার বিকাশ, কিন্তু এই যে গল্পটা, এটা অ্যাকচুয়ালি একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা কাহিনী। পিনাকিরঞ্জন রায় ঢেউয়ের তালে তালে এই গল্পের মধ্যে দিয়ে মাধ্যমে তিনি যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন, সবটাই কিন্তু তার জীবনের সত্য ঘটনা। পিনাকিরঞ্জন রায় কলকাতা থেকে আন্দামান যাত্রা করেছিলেন একটা ছোট নৌকা নিয়ে। নৌকাটার নাম ছিল আংরে। ওই নৌকা নিয়ে তিনি ভারত মহাসাগর যাত্রা করেছিলেন, কলকাতা থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সেই কাহিনী এখানে তুলে ধরেছেন। এই কাহিনীর মাধ্যম দিয়ে আমরা শিশুদেরকে শেখাতে পারবো সমুদ্র জগৎ বা সমুদ্রের জীববৈচিত্র্য। সেখানে যে বড় বড় কচ্ছপ, ঢেউ, বড় বড় মাছ, এই সমস্ত বিষয়গুলো শেখাতে পারবো। সমুদ্রে এত জল থাকা সত্ত্বেও তাদেরকে, তাদের সাথে নিয়ে যাওয়া জল তাদেরকে বললাম কেন? না, কারণ পিনাকিরঞ্জন রায় একা ছিলেন না, সঙ্গে ছিলেন আলবার্ট জর্জ ডিউক, সঙ্গী ছিলেন তার। তো তারা যে জলটা নিয়ে গিয়েছিলেন, সেই জলটাও তাদেরকে খুব হিসেব করে করে খেতে হয়েছে, কারণ জল শেষ হয়ে গেলে জল পাবেন না। অথচ শিশুদের কাছে এটাই অবাক হবে, শিশুরা জলেই তো যাত্রা করছে, তাহলে জল শেষ হয়ে গেলে জল পাবে না, ব্যাপারটা কেমন? তখনই তো আমরা তাদেরকে বোঝাতে পারব, ওটা জল তো ঠিক, কিন্তু সমুদ্রের জলে যে লবণ থাকে, যার কারণে আমরা ওই জলটাকেও খেতে পারি না। এখান থেকে ইতিহাসের প্রেক্ষাপট আনতে পারি, এখান থেকে আমরা বিজ্ঞানের প্রেক্ষাপট আনতে পারি। এই সমুদ্রের লবণজাত, সমুদ্রের জল থেকেই যে লবণ পাওয়া যায়, সেই লবণটাই আমরা খাই। আমরা তো চাই, দান্ডি অভিযান হয়েছিল, মহাত্মা গান্ধী, একজন মহাত্মা, যার বিষয়টা আমরা শিশুদের কাছে উপস্থাপন করতে পারি। এই লবণ নিয়ে তারা যে আন্দোলন করেছিলেন, কেন করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল, আসতেই পারে এই প্রেক্ষাপট। শিশুদের বিকাশ ঘটানোর জন্য ঐতিহাসিক গুরুত্ব দিতে পারি, সেই সাথে অ্যাডভেঞ্চারের বিষয়টা দেখাতে পারি। গ্লোব নিয়ে গিয়ে ক্লাসে দেখাতে পারি, এই জায়গায় ভারতের কলকাতা, আর এইখান থেকে আসছে আমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এতটা পথ, ম্যাপ নিয়ে দেখাতে পারি। এতটা পথ আমরা যাত্রা করেছিলাম একটা ছোট্ট জাহাজ নিয়ে। জাহাজ ঠিক নয়, একটা নৌকাই করা যায়। তো এই ধরনের বিষয়গুলো, উদ্দেশ্য, সাহসিকতা, ভৌগোলিক জ্ঞান, ধৈর্য এবং সহনশীলতা, এগুলো তার মধ্যে বিকাশ ঘটায়। আর পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? না, জিওগ্রাফিক ইমাজিনেশন, সায়েন্স ইন্টিগ্রেশন অ্যান্ড লাইফ স্কিল। এইটুকু নৌকার মধ্যে তারা যেভাবে সময় অতিবাহিত করছেন, তার জন্য তাদেরকে যে ধরনের কার্যকলাপগুলো করতে হচ্ছে, নিয়ন্ত্রণ করতে হচ্ছে, নিজেদের সবকিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করে ব্যবহার করতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন এলাম আমরা ষষ্ঠ পাঠ। এই ষষ্ঠ পাঠ রয়েছে কি? গাছেরা কেন চলাফেরা করে না? গাছেরা কি কখনোই চলাফেরা করতে পারত? আর জুঁই ফুলের রুমাল, ফুল দিয়ে কি আদৌ রুমাল তৈরি করা যায়? সাথী, এই যে তিনটি পাঠ, গাছেরা কেন চলাফেরা করে না, জুঁই ফুলের রুমাল, সাথী, এই তিনটি পাঠের থিমটা কি? না, থিমটা হচ্ছে ঐক্য ও বন্ধুত্ব। গাছেদের সঙ্গে মানুষের যে একটা বন্ধুত্ব কোনো এক সময় ছিল, কল্পনার জগতে শিশুরা এটা বুঝতে চায়। গাছ আজকে একটা জায়গায় থেমে আছে, একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কেন? কারণ একটাই, গাছেরা একসময় চলাফেরা করতে পারতো, তখন গাছ মানুষের সাহায্য করতো বিভিন্ন রকম ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। মানুষ, মজার বিষয় রয়েছে, অনেক রয়েছে। গাছের ডালে মানুষ বসে থাকতো, গাছ ছেটে চলে যেত, গাছের ডালে তার ব্যাগপত্র ঝুলিয়ে দিত, গাছ নিয়ে চলে যেত। এক সময় মানুষ হয়ে গেল ভীষণ লোভী, সে গাছের ডাল ভেঙে পর্যন্ত ব্যাগপত্র রাখতে শুরু করলো, যেগুলো নিয়ে যেতে পারবে না তাও তুলতে থাকলো গাছের ওপর। তখন গাছেরা ঠিক করলো তারা আর মানুষের সাহায্য করবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, তারা শেকড় গিরে বসে রইল মাটিতে। সমস্যা, সেই থেকে গাছেরা আর চলাফেরা করে না। এখন বিষয় হলো, এই পাঠের মধ্যে শিশুকে আমরা শেখাবো উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে কৃতজ্ঞতা বোধ থাকা প্রয়োজন। কেউ আমার উপকার করছে, তার সেই উপকারটাকে আমি যদি অন্যভাবে নিই এবং সেখানে যদি আমার সেই উপকারটা আর পাওনা হিসেবে বুঝিনি, তাহলে সমস্যা। কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। গাছের গুরুত্ব বোঝাবো আমরা শিশুদের। আর তার কল্পনা শক্তির বিকাশ ঘটবে, যে গাছও এক সময়
হাঁটতে পারতো, এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সে ভাববে গাছ যদি হাঁটতে পারতো তাহলে তখন কিভাবে হাঁটতো, কিভাবে যেত, এই বিষয়। পেডাগজিক্যাল গুরুত্ব, উৎপত্তির মিথ বা অরিজিন, সেটা কি না গাছ কেন আজকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো রয়েছে, সেই সাথে এই সত্যটা একটা কাল্পনিক গল্পের মোড়কে শিশুদের কাছে উপস্থাপন করা, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কল্পনার মাধ্যম দিয়ে শিখে যাবে যে আসল বৈজ্ঞানিক সত্যটা কি। মানবীকরণ, গাছের মধ্যে যে পার্সনিফিকেশন রয়েছে, সাহিত্য বিষয়গুলো থাকবে, এগুলো যদি আমরা বুঝতে না পারি, যেমন ফেবেল আমরা গল্প দেখেছি, ঈশপের কবিতা, ঈশপের গল্পে পশু পাখি মানুষের মতো কথা বলছে, এটাও সেই ধরনের বিষয়, পার্সনিফিকেশন গাছের মধ্যে। আর পরিবেশ সচেতনতা, পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। গাছের যদি আমরা সঠিক পরিচর্যা না করি, গাছ একসময় এখন যে উপকারটা আমাদের পড়ছে অক্সিজেন দিয়ে, ফল দিয়ে, খাদ্য দিয়ে, সেটাও পড়বে। সুতরাং এখান থেকে শিশুদের মধ্যে আমরা এই পরিবেশ সচেতনতার বিষয়টাকে নিয়ে আসতে পারবো। পরের চ্যাপ্টার রয়েছে কি, জুঁই ফুলের রুমাল। এই জুঁই ফুলের রুমাল, এই যে গল্পটা, এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাছের ঐক্য, গাছকে বাঁচিয়ে রাখার জন্য যে চেষ্টা, যে প্রচেষ্টা, সেটি উদ্দেশ্য কি, পরিবেশ রক্ষা, ঐক্যবদ্ধ প্রতিবাদ আর জীববৈচিত্র্য। গাছের মধ্যে যে সমস্ত প্রাণীরা বসবাস করে, পাখি, তারপর বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, বিভিন্ন ধরনের প্রাণী, তাদের বৈচিত্র্য রক্ষা করা। বিশেষত্ব, হিস্টোরি অ্যান্ড ইভিএস ইন্টিগ্রেশন, পেডাগজিক্যাল গুরুত্ব, অ্যাক্টিভিজম, শিশুরা বুঝতে পারে যে পরিবেশ রক্ষায় তাদের অ্যাক্টিভ একটি ভূমিকা, তাদের সক্রিয় ভূমিকা আছে, তারা চেষ্টা করলে বা তারা চেষ্টা করবে যাতে সেই ভূমিকাটা পালন। সোশ্যাল স্কিল, দলগতভাবে কাজ করার ক্ষমতা, দলগতভাবে টিম ওয়ার্ক, এই যে দলগত কাজ করার প্রবণতা তৈরি হবে তাদের মধ্যে। আমরা যদি শিশুদের পেডাগজির দিকটা লক্ষ্য করতে যাই, সেখানে আমরা দেখতে পাবো তৃতীয় শ্রেণীতে যে শিশুটা পড়তে, সে যখন চতুর্থ শ্রেণীতে ওঠে, সেই সময় তার মধ্যে দলগত হয়ে কাজ করা প্রবণতা বেশি থাকে ওই বয়সে। আর সেই বিষয়টা উস্কে দেওয়া হচ্ছে এই গল্পের মাধ্যমে। দলগতভাবে কাজ করলে কাজ কতটা সফল হয়, সেই টিম ওয়ার্ক স্পিরিট তৈরি করা হচ্ছে। এগুলো উদ্দেশ্য এবং পেডাগজিক্যাল গুরুত্ব, যেগুলো আমরা বুঝতে পারলে আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যটাই, যদি আপনারা এগুলো বুঝতে পারেন বা যদি বোঝেন, তাহলে আপনার কাছে ডেমনস্ট্রেশন দেওয়াটা কখনোই কঠিন কাজ হবে না। এই যে পিডিএফটা বা যা এখানে স্লাইড শো হচ্ছে, এই সমস্ত বিষয়টাই পিডিএফ আকারে এই ভিডিওর নিচেই ডেসক্রিপশনে দেওয়া থাকে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়েও দেখতে পারেন। আর আপনাদেরকে বলবো, আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আসছি পরের চ্যাপ্টারে। চ্যাপ্টারের নাম সাথী, অবনীন্দ্রনাথ ঠাকুর। সারসংক্ষেপ বিষয়বস্তু কি না, একটা তাল গাছ মাঠের মধ্যে একা রয়েছে, তার কোনো সঙ্গী সাথী নেই। কিছুদিন পর একটা বাবুই পাখি আসে, সে সেই গাছে বাসা বাঁধে, গাছটির একটা সাথী হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর মানে কবি ভাবেন যে গাছের একটা সাথী হল। কিছুদিন পর পাখিটাও চলে যায়, পাখির বাসাটাই শুধু থেকে যায়। উদ্দেশ্য কি, একাকিত্ব থেকে বন্ধুত্ব। একাকিত্ব, তাল গাছটা একা ছিল, তারপর বন্ধুত্ব হলো, অর্থাৎ মানুষও একাকিত্ব থেকেও বন্ধুত্বের স্বাদ পেতে পারে। প্রকৃতি পর্যবেক্ষণ, ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করলে প্রকৃতির মধ্যে অনেক গল্প লুকিয়ে রয়েছে সেটা বুঝতে পারা যায়। সহমর্মিতা, প্রাকৃতিক উপায়ে প্রকৃতির প্রত্যেকটি উপাদানের যে অনুভূতি থাকতে পারে তা বোঝানো। আর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, যেগুলো আসবে পেডাগজিক্যাল গুরুত্বের মধ্যে। নেচার স্টাডি, আর রয়েছে লিটারেসি অ্যাপ্রিসিয়েশন। সপ্তম পাঠ, এখানে ৩টি টপিক, একা থাকতে নেই, আরাম আর হিংসুটি। প্রকৃতি, ঐক্য এবং বন্ধুত্ব, এই ৩টেই বোঝানো হয়েছে। একা থাকতে নেই, এর মধ্যে ঐক্যবদ্ধভাবে থাকলে যে সুবিধা পাওয়া যায়, আর একসঙ্গে থাকলে যে সুবিধা পাওয়া যায়, এবং প্রকৃতির সঠিক জায়গায় যদি বসবাস করা হয় তাতে যে সুবিধা পাওয়া যায় সেগুলি ফুটে উঠেছে। আরাম, একটি শিশুর মধ্যে যে ঘুমের থেকে ওঠার পর তার যে ঘুম ভেঙে থাকা বা এই সমস্ত বিষয়গুলো। আর হিংসুটি, সুকুমার রায়ের কবিতা, সুকুমার রায়ের গল্প, যেখানে বলা হয়েছে একটা শিশুর একটা প্রক্ষোভিক বিকাশকে এখানে তুলে ধরা হয়েছে। একা থাকতে নেই একটা প্রচলিত গল্প, তার উদ্দেশ্য হচ্ছে একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি বোঝানো। সামাজিকীকরণ, মানুষ বা পরি
সমাজবদ্ধ জীব একা থাকলে যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেটা বোঝানো হয়েছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ সমস্ত কিছু বিচার বিবেচনা করে সমস্ত কিছু বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেমন এই মুহূর্তে আমার মনে হয় আপনাদেরও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। ডেমনস্ট্রেশনের জন্য আপনি অনুকরণ করবেন অর্থাৎ ইমিটেট করবেন নাকি নিজে তৈরি করবেন? সিদ্ধান্ত আপনার। জানাবেন কমেন্ট বক্সে। অপেক্ষায় থাকলাম। পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? সোশ্যাল সায়েন্স ইন্টিগ্রিজম আর এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এবং কোলাবোরেটিভ লার্নিং সবটাই শিশুদের মূল্যবোধ তাদের পেডাগজিক্যাল অ্যাসপেক্ট সবকিছুকে উন্নত করে। এজন্যই দেওয়া। বোঝা দরকার এগুলো। ভাবতে হবে। প্র্যাকটিস করুন, কাজে আসবে। পরেরটা শঙ্খ ঘোষের আরাম। শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ, যেটা আমরা পেয়েছি লেখক পরিচিতিতেই, পাঠ্য বইয়েই দেওয়া রয়েছে। এগুলি সব পাঠ্য বইতেই দেওয়া হয়েছে। উদ্দেশ্য পারিবারিক বন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতি, প্রকৃতি ও পরিবেশ। আর পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? ইমোশনাল ওয়েলবিং, সোশ্যাল ভ্যালু এবং লিসেনিং স্কিল। এই লিসেনিং স্কিল পাখির ডাক, অজানা ভোরের শব্দ, এই সমস্ত কিছু বোঝা লিসেনিং স্কিল। বুঝবে তারা কোনটা কি। হিংসুকি মূল্যবোধ গঠনের জন্য একটা পাঠ। হিংসা বা ঈর্ষা করা উচিত নয়, এই মূল্যবোধটা তৈরি করবে শিশুদের মধ্যে এই গল্পটা। এখান থেকে শিক্ষা পাবে হিংসা করে কারোর ক্ষতি করলে আসলে নিজেরই ক্ষতি হতে পারে বা হয়, সেটা বোঝানো হয়েছে। এই যে মেয়েটি, যার নামটাও কবি বলেন, মানে কবি বা লেখক বলেননি গল্পের মধ্যে। কেন বলেননি? কারণ তিনিও এটা বুঝিয়েছেন আমাদেরকে যে নির্দিষ্ট করে কারোর মধ্যে এই বিষয় নাম বলে তাকে অপমানিত করা বা তাকে ছোট করার বিষয় নয়। তবে এই যে বিষয়টা থাকে শিশুদের মধ্যে, ঈর্ষা করার বিষয়টা ওর রয়েছে, আমার কেন নেই, অর্জন করতে হবে। এই মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। আত্মশুদ্ধি অর্থাৎ এই ধরনের ভুল থেকে শিক্ষা নেওয়া আর আচরণের পরিবর্তন। শিশুর নেতিবাচক আবেগ, রাগ, হিংসা এগুলো নিয়ন্ত্রণ করতে শিখবে তারা। এই পাঠে এগুলি শেখানো হয়। সোশ্যাল ইমোশনাল লার্নিং এসিএল পেডাগজিক্যাল গুরুত্ব। আর রয়েছে রিফ্লেকশন এবং ভাষার ব্যবহার। সুকুমার রায়ের ভাষা, সাবলীল ভাষা, নাটকীয়তা শিশুদের পঠন পাঠন দক্ষতা বৃদ্ধি করছে। অষ্টম পাঠ মন কেমনের গল্প, দেশপ্রেম জাগানোর জন্য। আর দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত। মন কেমনের গল্পে আমরা দেখব যে একটি শিশুর মধ্যে কি ধরনের বিমূর্ত চিন্তা ভাবনাগুলো হয়। এখনো পর্যন্ত অনেকটাই আমরা পেয়েছি যেখানে সাধারণত বলা হয়েছে সবটাই প্রায় মূর্ত উদাহরণের মাধ্যম দিয়ে। কিছু কিছু তো বিমূর্ত থেকেইছে। তো এখানে সম্পূর্ণটাই কিন্তু একটা বিমূর্ত চিন্তা ভাবনার বিষয় গড়ে উঠেছে। এটি শিশু শহরে থাকে, সে একটা গান কবিতার লাইন মনে করছে, তারপর আবার বলছে এই লাইনটা তো এখানে ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, কোথাও আমার হারিয়ে যেতে নাই মানা, মনে মনে। এর মাধ্যম দিয়ে সে খুঁজে পাচ্ছে না, বন তো কোথাও পাচ্ছি না, কি কোথায় যাব, তাহলে বরং বলা ভালো কোথাও আমার চলে যেতে নেই মা। এই ধরনের বিষয়গুলো আছে। এখানে তাকে কেউ বকুনি দিচ্ছে না, তার মন ভালো নেই, অর্থাৎ প্রকৃতির অবস্থা নেই। সে এখানে দেখছে যে আজ তো সূর্য ওঠেন, যদি সূর্য না ওঠে তাহলে গাছেরা খাবার তৈরি করছে কি করে, ক্লোরোফিল জমছে কি করে তাদের পাতায়। তৃতীয় শ্রেণী একটি শিশু, সে ভাবছে, 9 বছরের একটি শিশু ভাবছে সূর্য তো ওঠেনি, তাহলে ক্লোরোফিল তৈরি হচ্ছে কিভাবে। এই চ্যাপ্টারটা সমন্বয় সাধন করতে সাহায্য করবে চতুর্থ শ্রেণীর পরিবেশ বিদ্যার একটি চ্যাপ্টার কি, গাছেদের খাবার তৈরি। ওই চ্যাপ্টারে কিন্তু কোথাও ক্লোরোফিলের মানে উল্লেখ মাত্র করা নেই। সবুজ পাতায় গাছেরা খাবার তৈরি করে এই বিষয়ে লেখা রয়েছে। সমন্বয় সাধন করার সময় এই যে তৃতীয় শ্রেণীর মন কেমনের গল্প, এই পাঠটা চতুর্থ শ্রেণীকে সাহায্য করবে গাছেদের খাবার তৈরি করার সময় আমাদের অর্থাৎ আপনাদের হবু শিক্ষকদের ক্লোরোফিলের উপস্থিতি বুঝিয়ে সালোক সংশ্লেষ বোঝানোর জন্য আসবে। এই ধরনের ভিডিওগুলো পরিবেশবিদ্যা থেকেও আসবে, ইংরেজি থেকে তো আগের দিন স্যার দিয়েইছেন। এরপরে পরিবেশ, গণিত সমস্ত বিষয়ের এই ধরনের একটা বিশ্লেষণাত্মক ভিডিও থাকে। এই ভিডিওতে আপনার মনে হতে পারে যে এন্টারটেইনিং নেই, এন্টারটেইন হচ্ছে না, ঠিক না। এটা এন্টারটেইন করার উদ্দেশ্য নিয়ে নয়,
এই ভিডিওটার উদ্দেশ্য হলো আপনাকে সঠিক পথে পরিচালনা করার একটা প্রচেষ্টা মাত্র। আপনি যদি সেভাবে চলতে পারেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। একইভাবে আমরা সমস্ত চ্যাপ্টারগুলিকে একটু দেখে নেব। দেশপ্রেম জাগানো, দেশের মাটির মধ্যে এই কবিতার মধ্যে সত্যেন্দ্রনাথ দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, ছন্দবোধ এই বিষয়গুলি এখানে ফুটে উঠেছে। পরেরটাতে আসছি। নবম পাঠ, কিসের থেকে কি যে হয়। একটা ছোট্ট ঘটনা থেকে অনেক বৃহৎ কিছু ঘটতে পারে। একটা ছোট্ট কাঠপিঁপড়ের কামড়ানো থেকে একটা চাষির সম্পূর্ণ ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ একটার সাথে একটা লিঙ্কড একদম। এই যে লিঙ্ক আপ, ঘটনাক্রম এগুলো শিশুদেরকে উৎসাহিত করবে। আগমনী প্রেমেন্দ্র মিত্রের কবিতা, ওখানে আনন্দের সাথে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর আসার আগের সময়, পুজো শুরুর আগের সময়, বাংলার একটা বড় উৎসব দুর্গোৎসব, সেই উৎসবের একটা আগের সময়। উড়ুক্কুভূত কুসংস্কার আবদ্ধ একটা জায়গা থেকে কিভাবে সেই কুসংস্কারটাকে ভেঙে দেওয়া সম্পূর্ণভাবে এই গল্পটি না পড়লে সত্যিই বোঝা যায় না। হঠাৎ করে লেখক গল্পকার শৈলেন ঘোষ বর্ণনা করছেন, হঠাৎ করে ঝড়ের বিকেলে কোথা থেকে একটা ভূত উড়ে এলো। সে তো একবার কাঠঠোকরা, সে তো একবার পেঁচা, একবার কাক, সবাইকে ব্যতিব্যস্ত করে তুলছে। কিন্তু যখনই বৃষ্টি এলো, দেখা গেল ভূত কোথায়? ও তো খবরের কাগজে আঁকা একটা ছবি, যে রং দিয়ে ছবি আঁকা হয়েছিল, সেই ছবিটাই তো যখন কাগজটা বাতাসে উড়ছে, ভূতের মতো আকার নিয়েছে, সবাই ভয় পেয়েছে। এই যে কুসংস্কার থেকে সংস্কারের পথে নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অবজারভেশন কি তৈরি করছে, কালচারাল ইন্টিগ্রেশন তৈরি করছে, সেন্সরি ডেভেলপমেন্ট ঘটছে, এই সমস্ত বিষয় পেডাগজিক্যাল অ্যাসপেক্টস এর মধ্যে আসছে। ছোট্ট একটা ছড়া, 4 লাইনের একটি ছড়া, যেটিকে মিলিয়ে পড়ার মধ্যে রাখা হয়। মা ও ছেলের রসময় লাহার লেখা, কলঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, এরই মধ্যে 1 জোড়া কি হলো রমেশ? এত অন্ধকার মাগো ওই কুলুঙ্গিতে, আরো যে 2 জোড়া ছিল পাইনি দেখতে। বোঝা গেল 3 জোড়া সন্দেশ রেখেছিল, জিজ্ঞেস করাচ্ছে 1 জোড়া গেছে আর 2 জোড়া রয়েছে, 1 জোড়া কোথায় গেল? তখন রমেশ বলছে, এত অন্ধকার যে আমি ওখানে যে আরো 2 জোড়া সন্দেশ আছে সেটা বুঝতে পারি। বুঝতে পারলে সেটাও খেয়ে নিত। তো এই পাঠ, আমি এটাকে পুরো ছড়াটা এখানে রেখেছি তার কারণ একটা, তৃতীয় শ্রেণীতে জোড় বিজোড় গণিতে রয়েছে, সেটা শেখানোর জন্য এই ছড়াটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। 4টে লাইনের ছড়া, এর মাধ্যম দিয়েই শিশুদের কাছে মূর্ত উদাহরণ স্থাপন করা যায়। এই ছড়াটা তারা পড়েছে বা পড়বে বা পড়তে বলা হবে তাদেরকে। আর এই ছড়ার মাধ্যম দিয়ে জোড় বিজোড় সংখ্যার যে ধারণা সেটা তৈরি করা যায়। ইন্টিগ্রেশন, ম্যাথ ইন্টিগ্রেশন, শুধু ইন্টিগ্রেশন না, ম্যাথমেটিক্স এর সাথে সংযোগ সাধন। ঈশপের গল্প, কে ছিলেন ঈশপ? শুধু ঈশপের গল্প নয়, ঈশপ ছিলেন কে? পান্তাবড়ি, ঘুমিও না কোয়া। আজকের ভিডিওর লাস্ট পার্ট এটি। কে ছিলেন ঈশপ? অর্থাৎ ঈশপ সম্বন্ধে জানতে শেখানো, ঈশপ সম্বন্ধে বুঝতে শেখানো। শুধু কি তাই নয় কিন্তু সেই সাথে রয়েছে বৈদেশিক সাহিত্যের একটা সংযোগ সাধন। মোরাল ডেভেলপমেন্ট তৈরি হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকছে, গ্লোবাল কানেকশন তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে পেডাগজিক্যাল অ্যাসপেক্টস। আর রয়েছে কি? ইতিহাস সচেতনতা, নীতি শিক্ষা এবং সাহিত্যবোধ, এগুলো উদ্দেশ্য। তারপর আসছি পান্তাবুড়ি, বুদ্ধিমত্তা, ঐক্য, লৌকিক জ্ঞান, এই সমস্ত উদ্দেশ্যগুলোকে নিয়েই একটা সুন্দর মজার গল্প তৈরি করা হচ্ছে। যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তাবুড়ি। আর পেডাগজিক্যাল গুরুত্ব, প্রবলেম সলভিং, সমস্যা সমাধান করার ক্ষমতা। তারপর ক্রমবিন্যাস, ঘটনার ক্রমবিন্যাসগুলো একটার পর একটা একটার পর একটা এই সমস্ত ক্রমবিন্যাসটা করছে। আর রয়েছে কি? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঘুমিও না পড়া। উদ্দেশ্য সুন্দর অভ্যাস গঠন, ঠিক সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস, অন্যান্য কাজে ঠিক সময়ে পড়ার অভ্যাস, প্রকৃতি পর্যবেক্ষণের ক্ষমতা বৃদ্ধি পাবে। আর অনুপ্রেরণা, শিশুদের মনে কর্মস্পৃহা ও উদ্দীপনা জাগিয়ে তোলার চেষ্টা। পেডাগজিক্যাল গুরুত্ব কি রয়েছে? না, হেলথ অ্যান্ড হাইজিন এবং আর্লি টু রাইজ। এই যে ব্যাপারটা আর্লি টু রাইজ, এর মাধ্যমে স্বাস্থ্যবিধির পাঠ দেওয়া হচ্ছে তাকে। আর দেওয়া হচ্ছে অবজারভেশন স্কিল,
সকালবেলায় পরিবেশের কি পরিবর্তন ঘটে সেই সমস্ত পর্যবেক্ষণ করার জন্য ক্ষমতা। আর ভোকাবুলারি, প্রভাত, কিরণ, অলসতা এই শব্দগুলোর মাধ্যমে তার শব্দভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আজকের আমাদের পাতাবাহার ৩য় শ্রেণীর বিষয়বস্তু। এই বিষয়বস্তুটা আপনাদের সাহায্য করবে আশা রাখছি, এবং আমরা এই ধরনের ভিডিওগুলি আরো নিয়ে আসছি। পরবর্তী থাকছে আমাদের ৪র্থ শ্রেণীর পাতাবাহার, তারপর ৫ম শ্রেণীর পাতাবাহার সুপ্রিয় স্যার শুরু করেছেন। ৩য় শ্রেণীর বাটারফ্লাই উইথ উইংস, ৪র্থ শ্রেণীর বাটারফ্লাই উইথ উইংস এবং ৫ম শ্রেণীর বাটারফ্লাই উইথ উইংস এই বিষয়গুলি আসছে। এবং আমাদের এর পরের ভিডিওগুলিতে থাকছে অমিত সরকার স্যারের আমার গণিতের বিভিন্ন পাঠ। দেখা হচ্ছে পরের ভিডিও।